তানভীর বলে উঠল, আমারও তো বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে, আয় তোর সেবা করি। প্রতি উত্তরে শুভা বলে উঠল, মানে? তানভীর তখন বলল, চল তোর পিঠ ঘষে দেই। শুভা চিৎকার করে বলে ওঠে, না। এবার তানভীর বলে ওঠে, মানে তুই চাস না আমি বেহেশতে যাই? শুভা তখন বলে ওঠে, নামাজ কালাম করুন, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না আপনাকে। তানভীর বেশ গর্ব করেই বলে ওঠে, আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি আমি। শুভা তখন বিড়বিড় করে বলে ওঠে, শুকর আলী। তানভীর তখন বলে ওঠে, কি কি কইলি তুই? শুভা তখন প্রতি উত্তরে বলে ওঠে, না আমি কিছুই বলিনি, ছাড়ুন প্লিজ। তানভীর তখন বলে ওঠে, তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে বল শুভা? শুভা আর কিছুই বলে না, চোখ নিচু করে ফেলে। তানভীর তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। দুজনেই প্রায় ভিজে একাকার হয়ে গিয়েছে। এভাবে বেশ 5-6 মিনিট নীরবতা চলে। তানভীর নীরবতা কাটিয়ে শুভার কানের কাছে মুখ নিয়ে যায় আর বলে ওঠে, এবারে নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে আমি তোকে চাই, সম্পূর্ণভাবে তোকে। কথাটা বলেই তানভীর শুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবার পিছনে ফিরে বলে ওঠে, 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য শুভা। কথাটা শুনেই শুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তানভীরকে আটকানো যে সহজ না সেটা শুভা ভালোভাবেই জানে। শুধু জানে না, খুব ভালো করেই জানে। তারই প্রমাণ রয়েছে নিজের বুকের উপরিভাগে দুটো গুলি। ব্যথা আর ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো এখনো স্পষ্ট। নির্বাচন হবে আর তানভীর জয়ী হবে না, এটা অসম্ভব। শুভাও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে শুভার অনুভব করে তার পিঠের ফিতাকেও একজন বেঁধে দিচ্ছে। তানভীরের ঘরে তানভীর ছাড়া যে আর কেউ থাকবে না এটা তার জানা। তাই শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তানভীর শুভার ফিতা বাঁধতে বাঁধতে বলে ওঠে, তুই কি মদ শুভা? তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? কথাটা বলেই তানভীর ভালোভাবে শুভার দিকে তাকায়। শাড়িটা ঠিকমতো কুচিয়ে ওঠেনি। তানভীর বলে ওঠে, শাড়ি পরতে পারিস না? শুভা তখন বলে ওঠে, হালকা পারি। শুভার কথাটা শুনে তানভীর শুভার পায়ের নিচে বসে পড়ে আর কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। এইদিকে লজ্জায় লাল হয়ে যায় শুভা। এটা কি করছে তানভীর? তানভীরের শুধু বাহানা লাগে শুভার কাছে আসার জন্য। তানভীর বলে ওঠে, তোকে বিয়ে করার আগে আমি অনেক কিছুই শিখে রেখেছিলাম, তুই আমার অনেক শখের বউ। শোভা কুচিগুলো নিয়ে তানভীরের হাত থেকে ফেলে দেয় আর বলে ওঠে, আমি করছি বাকিটা, আপনি যান। শোভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তানভীর বেশ আনন্দ পায় আর বলে ওঠে তানভীর, কিছুদিন পর তোর সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি, প্রিপারেশন নিয়ে থাক শোভা। কথাটা বলেই তানভীরও সুন্দর মতো চলে যায় সেখান থেকে। এত লজ্জা দেওয়াও ঠিক নয় একদিনে। এদিকে শুভাও তাড়াতাড়ি করে কুচিগুলো গুজে ফেলে, তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। সুভা যেতে দেখে তানভীর নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলতে থাকে। কথাগুলো সুভা দরজার আড়াল থেকে সবটাই শুনে। এক পর্যায়ে তানভীরের ফোনের কল আসতেই ফোনটা রিসিভ করে নিচে চলে যায় আর সুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। তানভীরকে দেখা মাত্রই সাকিব বলে ওঠে, ভাই আজকে বহু দেরি করে আসতেছে কেন রে? তানভীর তখন বলে ওঠে, বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়, তোরা বুঝবি না। তানভীরের কথা শুনে সাকিব মাহিরের দিকে তাকায়, কারণ তার জন্যই তো সাকিবের প্রেম অসম্পূর্ণ। এদিকে তানভীর কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে। তার সাথে তার পঞ্চপাণ্ডবও যায়, কিন্তু আজকে তানভীর তার খোলা জিপে না গিয়ে বাইরে চলে আসে সোজা। কলি সালাম দিয়ে ওঠে তানভীরকে, স্যার বলে ওঠে। তানভীর তখন বলে ওঠে, স্যার না, দুলাভাই ডাকো, সবার একমাত্র স্বামী আমি। কলি তখন আবার সালাম দিয়ে ওঠে আর বলে ওঠে, দুলাভাই। তানভীর তখন বলে ওঠে, এই সাকিব, ওদের আমার বউয়ের কাছে নিয়ে যা। সাকিব আর কালামানিক ও চুপচাপ দাঁড়িয়ে কলি আর কাকলির দিকে তাকিয়ে থাকে। তানভীর ভ্রুকুচকে তাকায়, তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে। সাথে সাথে দুজনের ধ্যান ফিরে। কলি কাকলি, সাকিব আর মানিক দুজন দুজনকে দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়। তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। মাহির তখন বলে ওঠে, ভাই, সাথে কালার বাচ্চা গেল কেন? তানভীর তখন বলে ওঠে, মনে হইতেছে বাড়িতে খুশির খবর আসতেছে। এদিকে তানভীরের কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারল না মাহির, কিন্তু দুজনের মুখের মধ্যে যে ঘাপলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। তারা ঘরে প্রবেশ করতেই দেখে সুভার রান্নাঘরের দিকে যাচ্ছে। তখন কাকলি ডেকে ওঠে, শুভা। শুভা তাদের দেখা মাত্রই কলি কাকলি তাদের দিকে ছুটে আসে আর শুভাও কলি কাকলির সামনে যায় আর জড়িয়ে ধরে তাদের। একটু হালকা করেই ধরে, কারণ শুভার বুকে ক্ষতটা একটু হলেও আছে। তাই শুভা তাদের ছেড়ে বলে ওঠে, তোরা এখানে?
কাকলি তখন বলে ওঠে, দুলাভাই এখানে নিয়ে এসেছে। তখন শুভা বাইরের দিকে তাকিয়ে দেখে তানভীর ফোনে কারোর সাথে কথা বলছে। শুভা তখন তাদের বসায় হল রুমে, আর সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তানভীরের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কলি ও কাকলি, তাই এলাই আয়োজন করে তারা। এরকম আয়োজন কলি ও কাকলি এর আগে দেখেনি। তারা তানভীরের আম্মাকে সালাম দেয়। আয়শা তাদের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা শুভার ফ্রেন্ড? কাকলি তখন বলে ওঠে, জি ম্যাডাম। আয়শা বেগম বলে ওঠে, জি ম্যাডাম মানে কি? শুভা মাকে কি তোমরা ম্যাডাম ডাকতে? দুজনে একই সাথে মাথা নাড়ায় যে না। আয়শা বেগম বলে ওঠে, আমাকেও ডাকবে না, আন্টি ডাকবা। দুজনে আবার একসাথে মাথা নাড়ায়। আয়শা বেগম শুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে। তখন আয়শা বেগম বলে ওঠে, কি রে জোড়া বলদ, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে কেন? তখন মানিক বলে ওঠে, প্রেম বড় আম্মা। আয়শা বেগম বলে ওঠে, হ্যাঁ? মানিক আবার বলে ওঠে, মানে ফ্রেন্ড বড় আম্মা। ভাবি সাহেব ফ্রেন্ড আসছে তো, তাই দাঁড়াই আছি, যদি কিছু লাগে। অতি উত্তরে সাকিবও বলে ওঠে, হ্যাঁ বড় আম্মা। আয়শা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালো মতোই টের পায়। ছোট থেকে তানভীরের সাথে সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলেই যে সাকিব আর মানেই ঘ্যাংলা হয়ে যায়, এটা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে তারা দুজনে অনেকবারই প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আসে না। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। সাকিব তখন বলে ওঠে, আমাগো সুখ কেউ দেখিবার পারে না। মানিক তখন বলে ওঠে, প্রেমও হয় না। কথাগুলো বলতে বলতে জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তানভীর আর বাকি তিনজন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। তাদের সাথে কোপা শামসুও দাঁড়িয়ে আছে। সাকিব আর মানিক গলা জড়াজড়ি করে বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলতে থাকে। সাকিব তখন বলে ওঠে, তিল মারবেন কোনখানে? মানিক তখন বলে ওঠে, কোপা শামসুর মাঝখানে। মানিক আর সাকিব এসেই স্লোগান দিতে থাকে। এই বলে 2 বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তানভীর নির্বাচনে দাঁড় করায়, আর তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকমই লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল। তাই মানিক আর সাকিব এই স্লোগানটি বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারবেন কোনখানে? কোপা ভাইয়ের মাঝখানে। এই বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হয় শামসুও কিছু বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোলা বড়দের সামনে পড়তো, তারা এই স্লোগান দিয়ে গাইতো। এদিকে তানভীর কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চ পাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তানভীর এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তানভীরের দিনটিই শুরু হয় না। তখন তানভীর নিজেকে সামলিয়ে বলে ওঠে, কয়ডারে কোপাইলি রে শামসু ভাই? শামসু তখন বলে ওঠে, আপাতত 2ডারে কোপামু, একটার নাম সাকিব আর একটার নাম মানিক। কথাটা শুনেই সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকে সিরিয়ালদের নায়িকাদের মতো হালকা বাড়ি দেয়। আর সাকিব বলে ওঠে, উহ, দুষ্টু ছেলেদের মতো খালি রাগ করে। সাকিবের এমন মেয়েদের নকল করা অ্যাক্টিং দেখে তানভীর সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকিয়ে রাখতে পারে না। হো হো করে হাসতে থাকে প্রত্যেকে। তানভীর কিছুক্ষণ পর বলে ওঠে, আমার পরি কি করে রে? সাকিব তখন বলে ওঠে, বান্ধবীগো ধইরা কান্দাকাটি করে। তানভীরের চোয়াল শক্ত হয়ে আছে কথাটা শুনে। তানভীর আবার বলে ওঠে, সকলকে জয়ীরা ধরছে? সাকিব বলে ওঠে, হো, তিনজন রে ধরিয়েছে। তানভীর উঠে সোজা হনহনিয়ে ভিতরে আসতে থাকে। এদিকে কাকলি বলল, আচ্ছা শুভু, এখানে সবাই এমন পুরনো ঢাকার লোকদের মতো কথা কেন বলে? একদমই মনে হয় না এটা প্রধানমন্ত্রীর বাসভবন। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শেখরের অস্তিত্ব ভুলতে দেয়নি। কথাটা শুনেই কাকলি বলে ওঠে, ও আচ্ছা। কলি বলে ওঠে আবার, শুভু, তোর গালে ওটা কি? কথাটা বলেই কলি সুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তানভীর ভেতরে আসে। দেখতে পায় সে ছাড়া অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে। এটা খুব সহজে মানতে পারল না তানভীর। ঘাড়ের রগটা একটু বেঁকে গেল তার। হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের বৃথার চেষ্টা করতে লাগলো। এভাবে কয়েক মিনিট তানভীর দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভিতরে কিছু একটা হয়ে যাচ্ছিল। ঠিক কি হচ্ছে সেটা বুঝতে পারছিল না তানভীর। তানভীর এসে সোজা সুভার হাত ধরে দাঁড় করায় আর সুভাকে বলে ওঠে, একটু উপরে আসো, দরকার আছে। কথাটা বলেই তানভীর রীতিমতো হ্যাঁচকা টান দিয়েই নিয়ে যেতে লাগলো সুভাকে। তানভীরের এমন হঠাৎ আচরণ বুঝতে পারল না সুভা। আজকে তো তেমন কিছু করেনি সে, আর না তানভীরের কথার অবাধ্য হয়েছে।
সকাল অবধি তো তানভীরের মুড একদম ফুরফুরে ছিল। তাহলে হঠাৎ এমন কি হলো? আর হঠাৎ সুভা কি করলো অজান্তেই? ভয়ে একদম ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল সুভা।